হ্যালো স্টুডেন্টস, এটা তাপ সঞ্চালনের দ্বিতীয় অংশ। প্রথম অংশে আমরা তাপ সঞ্চালনের বিভিন্ন পদ্ধতি, তাদের ডেফিনেশন, তাদের মধ্যে পার্থক্য কি আলোচনা করেছি এবং পরিবহন সম্পর্কে আলোচনা আমাদের করা হয়েছে। তো এই পরিবহন সম্পর্কিত আরও কয়েকটি ছোট ছোট তত্ত্ব আমাদের বাকি আছে, সেটা আমরা এই দ্বিতীয় অংশে আলোচনা করব। এবং তাপ সঞ্চালনের সর্বশেষ অংশ, যেটাকে আমরা বলি রেডিয়েশন, সেটা আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। আমরা আলোচনা করি নিউটনের শীতলীকরণ সূত্র। আমরা জানি কোনো একটা উত্তপ্ত বস্তুকে যদি তুমি কোনো জায়গায় রেখে দাও, তাহলে সেই বস্তুটার তাপ বর্জন করতে থাকে। যদি যেখানে রেখেছো, অর্থাৎ এই পারিপার্শ্বিকের তাপমাত্রা যদি বস্তুর তাপমাত্রার থেকে কম হয়, তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে যে যখন কোনো বস্তু শীতল হতে শুরু করবে, অর্থাৎ তাপ বর্জন করতে শুরু করবে, তখন সেই তাপ বর্জনের মান কেমন হতে পারে। ঠিক আছে। তো নিউটন বললেন যে রেট অফ হিট লস ডিউ টু কুলিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি ডিফারেন্স অফ টেম্পারেচার অফ দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং। ধরা যাক একটা বস্তুর তাপমাত্রা হলো θ1 ডিগ্রি সেলসিয়াস, আর পারিপার্শ্বিকের তাপমাত্রা হলো θ0 ডিগ্রি সেলসিয়াস। θ1 গ্রেটার দেন θ0, তাহলে স্বাভাবিকভাবে বস্তুটা তাপ বর্জন করবে। তাহলে এই বর্জিত তাপের মান, দ্যাট ইজ dH/dt, ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? θ1 মাইনাস θ0, এই তাপমাত্রার পার্থক্যের সাথে। দেখো, যদি তাপমাত্রার পার্থক্যটা বেশি হয় তাহলে রেট অফ হিট লস বেশি হবে, যদি কম হয় তাহলে কম হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, হেন্স d/dt এইচ এর জায়গায় লিখতে পারি m ইন্টু s ইন্টু থিটা। ঠিক আছে। দেখো, will be equal to constant k θ1 মাইনাস θ0। দেখুন স্যার, ঠিক আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। তাহলে এখান থেকে দেখো ms টা কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম, যেটাকে আমরা তাপগ্রাহিতা বলে থাকি, থার্মাল ক্যাপাসিটি। দেখো d থিটা বাই dt will be equal to k ইন্টু θ1 মাইনাস θ0। ঠিক আছে। দেখো, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন তৈরি করতে পারি। therefore d থিটা বাই dt will be equal to k by m into s θ1 মাইনাস θ0। দেখো, আমরা এরকম একটা ফর্মুলাও ব্যবহার করতে পারি, যেখানে k বাই ms এটা কনস্ট্যান্ট। ঠিক আছে। দেখুন, তারপর প্রবলেম করার জন্য আমরা এরকম ফর্মুলাও ব্যবহার করতে পারি। ঠিক আছে। বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, d থিটা বাই θ1 মাইনাস θ0 ইকুয়াল টু, এই পুরোটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিই, k ড্যাশ ইন্টু dt, যেখানে k ড্যাশ হলো k বাই m ইন্টু s ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে স্যার। দেখুন, তাহলে যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটিং, দেখো θ1 থেকে θ2 ডিগ্রি, টি সময়ে যদি তার তাপমাত্রা θ1 থেকে θ2 নেমে যায়, 0 টু t, θ1 মাইনাস θ0, θ1 থেকে θ2 ইকুয়াল টু
কে ড্যাশ ইন্টু টি। দেখুন স্যার, নিশ্চয়ই এতে তোমার কোনো প্রবলেম নেই। দেখো কি ঠিক আছে। হ্যাঁ, একটা জিনিস মানে আমরা ভুল করেছি, একটু লক্ষ্য করা উচিত ছিল আমাদের। হ্যাঁ, এটা একটা মাইনাস সাইন আছে। হ্যাঁ ঠিক আছে, এটা একটা মাইনাস সাইন আমরা ছেড়ে গেছি। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা হয়ে যাবে, এই মাইনাসটা যদি চেঞ্জ করে দাও তাহলে কি হবে দেখো, লগ থিটা 1 মাইনাস থিটা 0 বাই থিটা 2 মাইনাস থিটা 0 ইকুয়াল টু কে ড্যাশ ইন্টু টি। হয়েছে? দেখুন স্যার, তাহলে আমি যদি গ্রাফ করি, এদিকে টাইম কি ঠিক তো, দেখো এদিকে লগ we have a straight line graph like this, দেখো ঠিক আছে। তাহলে আমরা নিউটনস ল অফ কুলিং এর যে প্রবলেম, হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখবে, এই যে টেম্পারেচার, এখানে টেম্পারেচার থিটা 1 লেস দেন 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হলে কিন্তু এই নিউটনস ল অফ কুলিং প্রযোজ্য হবে না। কি ঠিক আছে, দেখো হচ্ছে নিশ্চয়ই। দেখো এটার কন্ডাক্টিভিটি K1, এটার কন্ডাক্টিভিটি K2। ঠিক আছে, এরিয়া ক্রস সেকশন একই সেম। ঠিক আছে, এদিকে টেম্পারেচার থিটা 1, এদিকে টেম্পারেচার থিটা 1 ডিগ্রি সেলসিয়াস, এটা থিটা 2 ডিগ্রি সেলসিয়াস, থিটা 1 ডিগ্রি গ্রেটার দেন থিটা 2 ডিগ্রি। সো হিট উইল কন্ডাক্টেড ফ্রম দিস সাইড টু দিস সাইড। দেখো ঠিক আছে। হ্যাঁ বলছে অ্যাট স্টেডি স্টেট, অ্যাট স্টেডি স্টেট স্থির অবস্থায় কি আমরা কি জানি, dq বাই dt ইকুয়াল টু কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা কি বলতে পারবো, তাহলে d q1 বাই dt will be equal to d দেখো q2 বাই dt। দেখো কি ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে দেখো, যদি এখানকার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে K1 A থিটা 1 মাইনাস থিটা ডিভাইডেড বাই L1 will be equal to K2 A থিটা মাইনাস থিটা 2 ডিভাইড বাই L2। A নট ইকুয়াল টু 0, তোরা ক্যান্সেল করতে পারো, তাহলে আমরা বলতে পারি থিটা 1 মাইনাস থিটা বাই L1 বাই K1 ইকুয়াল টু থিটা মাইনাস থিটা 2 বাই L2 বাই K2। দেখুন ঠিক আছে, তাহলে ফ্রম দিস রিলেশন দেখো আমরা কি বার করতে পারি, তাহলে হ্যান্স ফ্রম দিস রিলেশন উই ক্যান ক্যালকুলেট থিটা। দেখো আমরা এখান থেকে থিটার ভ্যালু বার করতে পারি, দেখে নাও। হ্যাঁ
হচ্ছে। আচ্ছা, এই সাথে আমরা আরো একটা জিনিস বলতে পারি যে আমরা যদি এই দুটো দণ্ডের পরিবর্তে একটা দণ্ড ব্যবহার করি, হ্যাঁ, তাহলে তার পরিবাহিতাঙ্ক কত হবে, যেটাকে আমরা বলছি, দেখো আমরা বলছি তুল্য পরিবাহিতাঙ্ক, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। দেখো আমরা কি চাইছি, দেখো এদের পরিবর্তে এই যে পুরো একটা L1 প্লাস L2 কে এ, থিটা 1 ডিগ্রি সেলসিয়াস, থিটা 2 ডিগ্রি সেলসিয়াস। দেখো ঠিক আছে, তাহলে অবশ্যই তবে দিক থেকে যাবে, তাহলে এই কে এর মান কত হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, হেন্স dq বাই dt ইকুয়াল টু dq1 বাই dt ইকুয়াল টু dq2 বাই dt। হেন্স dq বাই dt ইকুয়াল আমরা লিখতে পারি, এটা কিছুক্ষণ আগে লিখেছিলাম, দেখো কি লিখতে পারি, থিটা 1 মাইনাস থিটা ডিভাইড বাই L1 বাই K1, ঠিক আছে, L1 বাই K1, হ্যাঁ, ইকুয়াল টু থিটা মাইনাস থিটা 2 বাই L2 বাই K2। দেখো তো এটাকে আমরা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে পারি, হ্যাঁ, যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে কি হবে, দেখো যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ, অ্যাডেন্ডো, ইয়েস, হ্যাঁ, তাহলে কি হবে, দেখো থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইড বাই L1 বাই K1 L2 বাই K2, ঠিক আছে। এবার যদি এখান থেকে আমরা আলোচনা করি, এগেন dq dt অলসো, dq dt অলসো, দেখো থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইড বাই L1 প্লাস L2 বাই K, দেখো ঠিক আছে, হ্যাঁ, এরিয়া অফ ক্রস সেকশন এখানেও যা ছিল ওখানেও তাই আছে, ঠিক আছে। হেন্স তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো, হেন্স আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো, দেয়ারফর L1 প্লাস L2 বাই K ইকুয়াল টু L1 বাই K1 প্লাস L2 বাই K2। এই কেটাকে আমরা বলি তুল্য পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। দেখুন অসুবিধা কিছু নেই, অনেক সময় এরকমও আসতে পারে পরীক্ষায়, আমরা দেখাচ্ছি, দেখো অনেক সময় এরকম আসতে পারে যে এই একটা দণ্ড আর এর সঙ্গে প্যারালাল করে আর একটা দণ্ড লাগানো, এরকম, এটা A1, এটা A2, দুটি দৈর্ঘ্য L, ঠিক আছে, টেম্পারেচার সেম, হিট উইল ট্রান্সফার ফ্রম দিস সাইড টু দিস সাইড। দেখো তাহলে তুমি এদের ক্ষেত্রে যদি তুল্য পরিবাহিতাঙ্ক বার করতে চাও তাহলে কিভাবে বার করবে, দেখো তাহলে দেখো এদের ক্ষেত্রে টোটাল এরিয়াটা L, এটা A1 প্লাস A2 থিটা 1 ডিগ্রি, দেখুন স্যার, ঠিক আছে, এটা
K1 K2 K, ঠিক আছে। দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে dq1/dt দেখো প্লাস dq2/dt will be equal to dq/dt, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, দেখে নাও। ঠিক আছে, তাহলে তুমি নিশ্চয়ই এখন এর ভ্যালু বসাতে পারবে। দেখো এখানে কি লিখবে, K1 A1 θ1 মাইনাস θ2 ডিভাইড বাই L হচ্ছে প্লাস K2 A2 θ1 minus θ2 divided by L, and that will be equal to, এটার ক্ষেত্রে কি লিখব, K A1 plus A2 আছে θ1 minus θ2 divided by L1 plus L2। দেখুন স্যার, K ও সরি L সরি L, আমি ভুল করেছি, ইজ অলসো L। তাহলে ফ্রম দিস রিলেশন আমরা কি বলতে পারি, K1 A1 প্লাস K2 A2 ইকুয়াল টু K ইন্টু A1 প্লাস A2, হেন্স K ইকুয়াল টু K1 A1 প্লাস K2 A2 ডিভাইড বাই A1 প্লাস A2। দেখুন ঠিক আছে, এটা হবে তুল্য পরিবাহিতাঙ্ক। এটা কে না কে ড্যাশ ধরতে পারো, দেখুন স্যার, এইভাবে আমরা বার করতে পারি। হচ্ছে তাহলে আমরা পরিবাহিতা সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আমি এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন রাখছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহলে রান্না করার জন্য যে সমস্ত আমরা পাত্র ব্যবহার করি তাদের প্রকৃতি কেমন হবে, হোয়াট উইল বি দ্য নেচার অফ দ্য কুকিং ইউটেন্সিলস। দেখো কুকিং ইউটেন্সিলের তোমার এ কেমন হবে, কি ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি একটি দণ্ডের এরিয়া ক্রস সেকশন পরিবর্তিত হয় তাহলে স্টেডি স্টেটে তার ভিন্ন ভিন্ন বিন্দুর তাপমাত্রা কেমন পরিবর্তিত হবে। ঠিক আছে, তোমরা চিন্তা করো, ততক্ষণ আমি আরেকটা প্রবলেম করি। যে তোমরা জানো শীতপ্রধান দেশে জল জমে বরফ হয়, পুকুর নদী খালের ওপর জলের ওপরে বরফ ভেসে থাকে, নিচে জল জমে থাকে। আমরা সকলে জানি যে জলের ডেনসিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবচেয়ে বেশি এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে বা ওপরে তার ডেনসিটি কমে যায়। এই যে ধর্ম, এটাকে আমরা বলি অ্যানামোলাস এক্সপানশন অফ ওয়াটার। ঠিক এই ধর্মের জন্যই আমরা দেখেছি যে শীতপ্রধান দেশে জল জমে বরফ হলেও সেই জলাশয়ের নিচে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জল থাকতে পারে এবং সেখানে জলচর প্রাণীরা বেঁচে থাকে। তো আজকে আমার প্রশ্ন তোমাদের কাছে যে যদি কোনো শীতপ্রধান দেশের তাপমাত্রা
0°C তাপমাত্রার নিচে নেমে যায়, তাহলে সেখানকার জলের উপরিস্তর কি হবে? বরফে রূপান্তরিত হবে। সেই বরফের বেদ কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে? হাউ দ্য থিকনেস অফ আইস উইল চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। তো এটার জন্য আমরা ধরলাম যে, ধরে নাও এটা আমাদের একটা পুকুর, এতে জল আছে, দেখো এই জলের নিচের তাপমাত্রা 4°C, 3, 2, 1 একদম উপরে 0°C। ধরা যাক অ্যাটমসফিয়ার টেম্পারেচার -3°C। তাহলে দেখো তার নিশ্চয়ই এখান থেকে কি হবে? তাপ পরিবহন পদ্ধতি যাবে এবং ওপরে বরফ জমতে শুরু করবে এবং দেখা যাবে, ধরে নাও আমাদের বরফ এখানে কোনো এক মুহূর্তে আমরা বরফ দেখলাম, এটা এই দেখুন স্যার, ঠিক আছে। দেখো তাহলে আমাদের প্রশ্ন যে সময়ের সঙ্গে সঙ্গে এই বরফের বেগ কিভাবে বাড়বে। আমরা ধরে নিই ডিটি সময়ে বরফের বেগ dx বৃদ্ধি পায়, dx বৃদ্ধি পায়। দেখো ঠিক আছে, তাহলে এই dx পরিমাণ বরফের বেগ বাড়তে গেলে কি পরিমাণ তাপ তাকে বর্জন করতে হবে? দেখো লক্ষ্য করে দেখো, তাহলে বর্জিত তাপের পরিমাণ dq, তাহলে যদি এই পুকুরটার এরিয়া ক্রস সেকশন a হয়, dx দিয়ে গুণ করে তার ভলিউম বেরোলো, তাকে রো আইস দিয়ে গুণ করলে, ডেনসিটি অফ আইস দিয়ে গুণ করলে কি বেরোলো? দেখো গুণ করলে তার মাস বেরোলো। ঠিক আছে, ভলিউম ইন্টু ডেনসিটি মাস, মাস অফ দ্য আইস হয়েছে এই ডিটি সময়ে। এবং যদি আমরা জানি যে জল থেকে বরফ হতে গেলে কি তাপ বর্জন করতে হবে, কত? দুটোরই তাপমাত্রা দেখো 0°C হলে 80 ক্যালোরি, তার লিন তাপ ল্যাটেন্ট হিট ইকুয়াল টু এল, এলটাকে আমরা বলছি তার ল্যাটেন্ট হিট। তাহলে এই পরিমাণ হিট তাকে বর্জন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই আমরা লিখতে পারি হেন্স dq বাই dt ইকুয়াল টু ক্যাপিটাল K এরিয়া ক্রস সেকশন, তাপমাত্রার পার্থক্য 0 মাইনাস থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু থিটা। ঠিক আছে, দেখো ডিভাইড বাই এক্স, কি অ্যাট এন ইনস্ট্যান্ট তার আমরা দেখতে পাচ্ছি তার থিকনেস রয়েছে এক্স। দেখো তাই এটাতে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই। দেখো কি তাহলে আমরা তাহলে এখানে ডিকিউ এর ভ্যালু পুট করে দিই, তাহলে হেন্স দেখো ডিকিউ ইকুয়াল টু a dx রো, তোমরা একটু লেখো, হ্যাঁ আমরা এখানে ডিকিউর ভ্যালুটা পুট করব, a dx রো আইস ইন্টু এল, দেখো ডিভাইড বাই dt ইকুয়াল টু k ইন্টু a ইন্টু থিটা ডিভাইড বাই এক্স। দেখুন স্যার ঠিক আছে, তাহলে এই রিলেশন থেকে নিশ্চয়ই আমরা বলতে পারি, দেখো x dx x ইন্টু dx ইকুয়াল টু a ক্যান্সেল k থিটা বাই, দেখো k থিটা ডিভাইড বাই রো ইন্টু এল,
রো আইস ইন্টু এল ইন্টু ডিটি। এই দেখুন স্যার, ঠিক আছে। তাহলে এবারে তুমি ইন্টিগ্রেট করে দাও, লেট x1 থেকে x2, 0 থেকে t। দেখুন স্যার, খুব ভালো জিনিস। দেখুন, তাহলে নিশ্চয়ই তোমরা এখান থেকে রেজাল্ট পেয়ে যাবে। দেখো, তাহলে এটা x² 2, তাহলে লিমিট পুট করলে কি হবে, হাফ x2² মাইনাস xn² ইকুয়াল টু k থিটা রো আইস ইন্টু টি। দেখুন স্যার, খুব ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। দেখো, ঠিক আছে। তাহলে এইবারে আমি তোমাদের যে দুটো প্রশ্ন করেছিলাম সেই দুটো প্রশ্নের উত্তর বলে দিই। নিশ্চয়ই তোমাদের এটা হয়ে গেছে। তাহলে আমাদের হিট ট্রান্সফার অর্থাৎ পরিবহন সম্পর্কে আলোচনা আমরা করলাম। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব রেডিয়েশন। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব রেডিয়েশন। যে প্রবলেমটা তোমাদের বলেছিলাম সেই প্রবলেমটা সম্ভবত এরকম, যে প্রথম প্রবলেমটা হচ্ছে যে রান্নার যে বাসনপত্র আমরা ব্যবহার করি সেই বাসনপত্রে কেমন ধরনের মেটেরিয়াল ব্যবহার করব। দেখো, আমরা জানি কিউ বা এইচ ইকুয়াল টু এম এস ইন্টু ডি থিটা। লক্ষ্য করে দেখো, ডি থিটা ইকুয়াল তার কথা হবে এইচ বাই এম এস। দেখুন স্যার, তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে যে পাত্রের এস বেশি দেখো তার কিন্তু তাপমাত্রার পরিবর্তনটা কম। কি ঠিক আছে? কেন না, স্টেডি স্টেটে এইচ কনস্ট্যান্ট থাকবে, এম কনস্ট্যান্ট থাকবে। দেখো, তাহলে হেন্স আমরা কি দেখলাম, ডি থিটা ইনভার্সলি প্রপোর্শনাল টু এস। ঠিক আছে, তাহলে আমরা এমন ধাতু ব্যবহার করব দেখো যার কন্ডাক্টিভিটি বেশি, কে হাই, কিন্তু থার্মাল স্পেসিফিক হিট লো। দেখুন স্যার, ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, আমরা বলছি যে একটা মেটাল তার এরিয়া ক্রস সেকশন এরকম। দেখো, ঠিক আছে, দেখো এরিয়া, দেখো ঠিক আছে, কম থেকে আস্তে আস্তে করে পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, ধরা যাক হিট ফ্লো করছে অ্যালং দিস ডিরেকশন। ঠিক আছে, হচ্ছে এটা থিটা 1 ডিগ্রি সেলসিয়াস, এটা 2 ডিগ্রি সেলসিয়াস। হচ্ছে থিটা 1 গ্রেটার দেন থিটা 2। হচ্ছে অ্যাট স্টেডি স্টেট, ঠিক আছে, এই বিভিন্ন পজিশনে তাপমাত্রা কেমন হবে। ঠিক আছে, দেখো তাহলে অ্যাট স্টেডি স্টেট at steady state দেখো dq by dt ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এখানেও ঠিক যে পরিমাণ তাপ যাবে এখানেও ঠিক সেই পরিমাণ তাপ যাবে। ঠিক আছে, যদি এখানে তোমার
এইচ পরিমাণ তাপ যায়, তাহলে এখানেও ঠিক এইচ পরিমাণ তাপ যাবে। দেখো, তাহলে আমরা আর কি জানি, দেখো ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানকার এবং এখানকার তাপমাত্রা কি থাকবে, সমান হবে। প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা কি থাকবে, একই হয়ে যাবে। তাহলে হেন্স টাইম টেম্পারেচার বা থিটা, that will be equal to straight line। ঠিক আছে, that is theta equal to constant।